নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। সময় এনবিপির সময় এবং অবশ্যই সুস্থতার সময়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, যেখানে এনবিপির আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের হাত ধরে বহু মানুষ আজকে সুস্থতার পথে হাঁটছেন, সুস্থ হচ্ছেন, মুখে তাদের হাসি ফুটেছে। যে কোনো রকম জটিল রোগ থেকে মানুষ আজকে মুক্ত হতে পেরেছেন স্টেরয়েড পেনকিলারের বাইরে গিয়ে। নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আমরা অনুষ্ঠানে এগিয়ে চলি। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে পার্কিনসন। অর্থাৎ অনেকেই বলে থাকেন যে তার পরিবারে এরকম রয়েছে যে পার্কিনসনের সমস্যা রয়েছে, দীর্ঘ সময় ধরে তারা ট্রিটমেন্ট করছেন। আয়ুর্বেদে যেটিকে আমরা কম্পবাত বলে থাকি, শুনেছি এনবিপির এই অনুষ্ঠান থেকে বহুবার। কেন এই রোগটি হয়, কী কী এর উপসর্গ রয়েছে এবং কিভাবে এনবিপি আয়ুর্বেদের হাত ধরে মানুষ বেরিয়ে আসতে পারছেন, আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। তবে অবশ্যই আপনারা থাকবেন কিন্তু সব ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করতে। আমাদের পার্কিনসনে যারা সমস্যায় ভুগছেন তারা তো রয়েছেনই, এছাড়াও অন্যান্য জটিল রোগে যারা ভুগছেন তারাও ফোন করুন আমাদের ফোন নাম্বারে। কারণ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন হালদার। অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর আপনারা রয়েছেন ডক্টর হালদারের সঙ্গে, সরাসরি কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। চলে যাবো ডক্টর হালদারের কাছে। প্রথমেই পার্কিনসন রোগটা নিয়ে আগে একটু জানবো। পার্কিনসন রোগ এমনই একটা রোগ যাদের হয় আমরা দেখেছি যে ওনাদের কষ্টটা কতটা, কারণ এই রোগটা আমাদের যেটা ইচ্ছা শক্তি সেটাকেই একদম নষ্ট করে দেয়। যে আমার ইচ্ছা করছে আমি একটু কথা বলি, জোরে কথা বলি, সেটা বলতে পারবো না। আমাদের ইচ্ছা করছে যে আমরা একটু জোরে হাঁটি কিংবা নর্মালভাবে হাঁটাচলা করি, সেইটা হাঁটতে পারবো না। এবং আমার ইচ্ছা করছে যে কোনো রকম এক্সপ্রেশন, কান্নার যেমন এক্সপ্রেশন থাকে, হাসির একটা এক্সপ্রেশন থাকে, সেইগুলো আমরা কোনো রকমভাবে করতে পারবো না। তো এতটাই এটা কষ্টের যে সেই পেশেন্ট মন থেকে চাইছে কিন্তু পারছে না। তার কারণটা কি? এই রোগটা যেটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এজেড পার্সনদের ক্ষেত্রে। একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, কিছু ব্রেন সেল আছে যেটাকে আমরা বলি নিউরন। সেই নিউরনটা কি হয়, আস্তে আস্তে ক্ষয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। এবং যখনই এটা ক্ষয়ে যাবে তখন কি হবে, আমাদের এই নিউরন থেকে এক ধরনের মেসেঞ্জার কেমিক্যাল বলে, মেসেঞ্জার কেমিক্যাল যেটাকে বলে ডোপামিন। এই যে মেসেঞ্জার কেমিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এই ডোপামিনের ফাংশন হচ্ছে আমাদের বিভিন্ন রকম মুভমেন্ট, আমাদের হাতের মুভমেন্ট, আমাদের হাঁটা চলার জন্য পায়ের মুভমেন্ট, বিভিন্ন রকম নার্ভ যেগুলো আছে সেইগুলোকে সক্রিয় রাখা। এরপর তো যখনই দেখা যাচ্ছে যে এই ডোপামিনটা ধীরে ধীরে আমাদের কমে যাচ্ছে কিংবা বেরোচ্ছে না ঠিকঠাক, তখনই কি হয়, এই রোগটা হয় যেটা আমরা বলি পার্কিনসন। এটাতে কি হবে যে আমাদের যে মেসেজটা যায় যে আমরা কতটা ফোর্স দিলে সামনে পড়ে থাকা টেবিলের একটা জিনিসকে তুলতে পারবো, কতটা জোরে আমরা স্টেপ ফেললে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, কিংবা কোন জায়গায় আমাদের ছোট স্টেপ ফেলতে হবে, কোন জায়গায় আমাদের বড় স্টেপ ফেলতে হবে, এই যে জিনিসগুলোকে টোটালি কন্ট্রোল করে। আমাদের এই যে এক্সপ্রেশন, যে কান্নার একটা এক্সপ্রেশন, হাসির একটা এক্সপ্রেশন, এইটাকেও আমাদের কিছু নার্ভস আছে সেইগুলো কন্ট্রোল করে, যার পেছনে হচ্ছে এই ডোপামিন। তাহলে আমাদের খাবার খাওয়া থেকে আরম্ভ করে সোয়াল করা, যেটা আমরা যেটা গিলি, যেটাকে আমরা একদম পাতি বাংলা ভাষায় বলি, তো সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটাতে কি হয়, এই রোগটার শুরুবাতটা হয় যখনই আমাদের ডোপামিনটা ধীরে ধীরে কমতে থাকে। এই মুভমেন্টগুলো যেগুলো বললাম সেইগুলো আস্তে আস্তে হ্যাম্পার হবে। এবার সিমটমে, এই যে আমাদের ডোপামিনটা কমছে, আমরা ফার্স্টেতে বুঝবো কী করে? অনেকে তো স্টার্টিংয়েই তো এরকম হয়ে যাবে না যে একদম হাঁটতে চলতে পারছে না বা কোনো রকম কিছু, তো কিছু কিছু সিমটম থাকে। এটা যদি আমরা স্টার্টিংয়েই একটুখানি জেনে নিই তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হতে পারবো। যেমন হচ্ছে, যখনই আমরা হাঁটবো কিছু কিছু জায়গায় দেখা যায় যেটা আমাদের হাত আমাদের প্যারালালভাবে সুইং করে। যখন আমরা হেঁটে যাই ধীরে ধীরে কি হবে, এই হাতের সুইংটা বন্ধ হয়ে যাবে। আমাদের হাত এবং পা নর্মাল অবস্থায় তা যেরকম থাকে, যদি আমাদের ডোপামিন কমতে থাকে হাত আর পা কাঁপবে, আমাদের মাসেল যেগুলো আছে সেইগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে, আমাদের কথা বলতে অসুবিধা হবে। অনেক সময় দেখা যায়
যে আমরা চাইছি জোরে কথা বলতে কিন্তু পারছি না, কিংবা কথা জড়িয়ে যাচ্ছে। তো এই সমস্ত সিমটমগুলো স্টার্টিংয়েতেই আসে, এবং এটা যদি ধীরে ধীরে এইখানেতে যদি জিনিসটাকে কন্ট্রোল না করা হয়, বা যদি আমরা অনেকে কি হয় এই জিনিসটা বুঝতে পারি না, হ্যাঁ ঠিক আছে একটুখানি নার্ভের ওষুধ খেয়ে নিলাম, হ্যাঁ হয়ে গেল ঠিক, কিন্তু ডোপামিনটা যদি আস্তে আস্তে কমে যেতে থাকে, একটা স্টেজে গিয়ে কি হবে, সেই পেশেন্ট একদম হাঁটতে পারবে না, ছোট ছোট স্টেপ ফেলে হাঁটবে, কারণ ওনার সেই মেসেজটাই গিয়ে পৌঁছবে না যে আমাকে বড় স্টেপও ফেলতে হবে। এবং তার সাথে সাথে কি হবে, হাত পা কাঁপতে থাকবে, হাঁটতে গেলেই ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাবে, এবং তার সাথে সাথে যে আমাদের অটোমেটিক যে মুভমেন্টগুলো থাকে, যেমন ব্লিঙ্কিং করা, চোখের পাতা ফেলা, এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে। তো এক্সপ্রেশন, যেটা মেন বললাম, এক্সপ্রেশনগুলো চলে যাবে। অনেক সময় খাবার খেতে প্রবলেম হবে, যে আমরা ঠিকঠাক মতো সেটাকে সোয়াল করতে পারবো না। এছাড়াও যেটা হয়, ব্লাডারের প্রবলেম আসবে, ব্লাডার কন্ট্রোলে থাকবে না, কারণ সেখানেও কিছু কিছু নার্ভ থাকে, ইউরিনের প্রবলেম, ইউরিন হয়তো নয় ধরে রাখতে পারবে না। তো বা অনেক সময় কি হয় যে ইউরিন হয়ে যাচ্ছে, হাঁচি কাশিতেও ইউরিন হয়ে যাচ্ছে, তো এই প্রবলেমগুলো সেখানে দেখা যাবে, এবং সেটা আস্তে আস্তে যত বাড়তে থাকবে পেশেন্ট একদমই বেড রিডেন্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কি হয় যে আমরা যেটা বারবার বলি, যে যদি যে কোনো রোগের সায়েন্টিফিক্যালি যদি ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু সেই রোগকে সুস্থ করা যায়, সুস্থতা আসে। যেমন এই পার্কিনসনের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমাম পেশেন্ট আসে আমাদের কাছে 6 বছর 7 বছর 8 বছর ধরে এই রোগেতে ভুগছে। এর সাথে সাথে কি হয়, একটা মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ ওনাদের কাছে র্যাপিডেডলি বলতেই থাকে যে আপনাকে ওষুধটা খেয়েই সারা জীবন থাকতে হবে, যে ডোজ এটার থাকে কোনো সময় বাড়ানো হয়, কোনো সময় কমাতে হয়। তো পেশেন্ট কি হয়, আমাদের কাছে যখন আসে বলে যে আমি তো জানি আমি সারবো না। তো এই যে একটা মেন্টালি ডিস্ট্রেস, এইটাও কি হয়, যখন এসে যখন দেখে যে আমরা 2 মাস 3 মাস কিংবা 4 মাসের মধ্যে একটু সুস্থ হচ্ছি, তো ওনাদের এটা আরও বেড়ে যায় যে আমি 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবো না কেন। তো এই যে মেন্টালি ডিস্ট্রেস আমরা দেখেছি পেশেন্টদের, কারণ সে তো ভেতর থেকে চাইছে যে আমি হাঁটবো, কিন্তু হাঁটতে পারছে না, কথা বলবো, কথা বলতে পারছে না। তো এইটাকে যদি আমরা সায়েন্টিফিক্যালিভাবে ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আজীবন কোনো রকম মেডিসিন এটার পেছনেতে খাওয়ার কোনো রকম দরকার পড়ে না। এই যে আমরা ট্রিটমেন্ট করি, কিছু কিছু জায়গায় কি হয়, নার্ভের ওষুধ থাকে, সেই ওষুধটা কি করে, আমাদের নার্ভটাকে ক্ল্যাম্প করে দেয়। এর ফলে পেশেন্ট যতক্ষণ ওষুধের অ্যাকশান থাকছে, ঠিক থাকছে, একটু হয়তো নর্মাল হাঁটাচলা করলো, একটু হয়তো কথা বললো, কিন্তু আবার যখন ওষুধের অ্যাকশানটা কেটে যাচ্ছে, আবার সেই জায়গায় ফেরত যাচ্ছে। তো আমরা যদি এই নার্ভের যেগুলো সিমটম, হাত কাঁপছে, পা কাঁপছে, এই সিমটমগুলোর যদি ট্রিটমেন্ট না করে আমরা যদি মেন জিনিসটা ট্রিটমেন্ট করি, যে এই পার্কিনসনের পেছনে মেন দায়ী হচ্ছে ডোপামিন। তো ডোপামিনটা আমাদের ঠিকঠাক মতো করে সিক্রিয়েশন হচ্ছে না, কারণ আমাদের ব্রেন সেলের মধ্যে যে নিউরন বলে যে সেল আছে, সেটা ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে। তাহলে আমরা যদি এই নিউরন সেলটাকে আমরা ঠিক করি, তাহলে কি হবে, ডোপামিনটা আমাদের যেরকম রেগুলারলি বেসে বেরোয় সেরকমই বেরোবে। আর ডোপামিন যদি ঠিকঠাক মতো করে বেরোয়, তাহলে কি হবে, আমাদের যে প্রবলেমগুলো হয় ডোপামিনের না থাকার কারণে, সেইগুলো আলটিমেটলি ঠিক হতে থাকবে। এর জন্য আলাদা করে মেডিকেশনের কোনো রকম প্রয়োজন হয় না। সেই কারণে পার্কিনসনের অবশ্যই ট্রিটমেন্ট আছে, যদি সেটাকে সায়েন্টিফিক্যালিভাবে ট্রিট করা যায়। আপনাদের অবশ্যই বলবো যে পার্কিনসন রোগটি কি বেসিক্যালি, আমরা ডক্টর হালদারের কাছ থেকে ডিটেলসে জানছি, এবং আপনাদের বলে রাখি এই রোগে যারা ভুগছেন, যে সিমটমসের কথা বলছেন, আপনারা মেলাচ্ছেন ওপারে যে হ্যাঁ এই সমস্ত সমস্যা হয়, উপসর্গ হয়, অবশ্যই তারা এই অনুষ্ঠানটি দেখছেন, বা দীর্ঘকালীন অন্য প্যাথি ট্রিটমেন্টে আছেন তারা অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া অন্যান্য ধরনের যারা রোগে ভুগছেন, যেটা দীর্ঘকালীন চিকিৎসার একটা ব্যাপার রয়েছে, অন্য প্যাথিতে আপনারা করছেন স্টেরয়েড বা পেনকিলার নিয়ে, তারা কিন্তু এই মুহূর্তে ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাচ্ছে 6292422341, 6292422342। এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে দেখুন স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বার একদম মাথার উপরেই যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে এই নাম্বারে ফোন করে ডক্টর হালদারের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এইবার যাব পার্কিনসনের রোগ।
এবং এই পার্কিনসন রোগের ক্ষেত্রে আমরা দ্রুততার সঙ্গে চিকিৎসা করার চেষ্টা করি যে কোনো প্যাথির ক্ষেত্রে, এবং একটা টাইমে গিয়ে আমরা মানে হাল ছেড়ে দিই। সেইখানে এনবিপি আয়ুর্বেদার ট্রিটমেন্ট পদ্ধতি কীভাবে আয়ুর্বেদ আমাদেরকে হেল্প করছে? দেখুন, যে রোগ ক্রনিক রোগ, যদি দেখা যায় যে সেই ক্রনিক রোগ কোথাও 1 মাস 2 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, তাহলে জানবেন সেখানেতে কোনো না কোনোভাবে স্টেরয়েড আছে। একটা ফোন নিয়ে আমরা আসবো। অবশ্যই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি আশিস বিশ্বাস, সোদপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আপনি জানেন একটা বুঝেছি আমি বাঘাজুড়ি স্টেশনে ট্রেন থেকে পড়ে গেছিলাম। আমার পায়ে পুরো বা পাটা পুরো খুলে গেছিল, বুঝলেন? আচ্ছা, আরজি করে আমার বাড়ি সোদপুরে আরজি করে অপারেশন হয়েছিল। ঠিক আছে, কিছু নাম বলার দরকার নেই, আপনি আপনার সমস্যাটা বলুন। আর সমস্যা হচ্ছে না এখন হ্যালো? কি প্রবলেম হচ্ছে? এখন কি অসুবিধা হচ্ছে? এখন এই ট্রেন থেকে পড়ে গেছে বাঘাজুড়ি স্টেশনে। আমার বাঁদিকে হাঁটুটা ব্যাকা হয়ে গেছে, হাঁটুটা কি করে হয়েছে আমি অনেক ডাক্তার দেখেছিলাম। আচ্ছা, এখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে, মানে কোমরটা একদম অলরেডি একদম হেভি ডাক্তার আমাদের অপারেশন করেছিল আরজি করে। এবার আপনার বয়স বলুন। হাঁটুটার জন্য আমি না খুব সমস্যা পাচ্ছি, হাঁটতে পারছি না। আপনার বয়স কত? আমি ট্যাক্সি ড্রাইভার, আমার বয়স 57 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে শুনতে থাকুন। থাকুন, আপনাকে বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, আমাদের অপারেশন কিছু যদি হয়, সেখান থেকে কিছু নার্ভের ওপরেতে আমাদের চাপ পড়ে। Pressure বলেন। অনেক সময় সেখানেতে নার্ভের ওপরে যদি চাপ পড়ে, সেটা সেই সময়টাতেই সেটার যে সিমটমগুলো থাকে দেখা যায় না। পরবর্তী ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকবে, তো ধীরে ধীরে যত টাইম যাবে সেখানেতে এই অসুবিধেগুলো আসে। উনি যতটা বললেন, যতটা শুনলাম, সেখান থেকে ওই প্রবলেমটা আসতে পারে নার্ভের জন্য। এছাড়াও লোকাল ওনার হাঁটুতে ব্যথা বলছেন, লোকাল যদি কোনো রকম আর্থারাইটিসের প্রবলেম হয়, সেখান থেকে ওই প্রবলেমটা আসতে পারে। তো ওনার ক্ষেত্রে বলবো, প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে দুটো এক্সরে করা, একটা কোমরের, একটা হাঁটুর। সেই এক্সরে রিপোর্টটা করিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোথায় এলে সুবিধে হবে। সেই এক্সরে রিপোর্টটা দেখার পর আমরা আপনাকে ডিটেলসভাবে বলে দেবো আপনার কি প্রবলেম এবং এই প্রবলেম থেকে কিভাবে আপনি সলিউশনটা পাবেন। মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপির, সেক্ষেত্রে আপনি যোগাযোগও করতে পারেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, সকল এই রতন ধর বলছি নদিয়ার থেকে। বয়স? বয়স আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, একটু আমার সম্বন্ধে। আপনার বয়সটা বলুন। আমার বয়স 55। হ্যাঁ, এবার সমস্যা বলুন। ওই সকালটা হলেই হাফ লাগে প্রচন্ড হারে, একটা বালতি নিয়ে যেতে পারি না দোকানে। এই মানে কি প্রবলেম হয়? হয়? ব্যথা? না, কোনো ব্যথা হয় না, হাফ লাগে। হাঁপিয়ে যান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি সকালবেলাতেই হয়? সকালবেলায় হয় বেশিরভাগ, আর খুব কাশি। আচ্ছা, মানে সারাদিন শ্বাসকষ্ট টাইপের আছে? হ্যাঁ শ্বাসকষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ, হাফ লাগে, খুব হাফ লাগে। আচ্ছা, কতদিন হচ্ছে এটা? এই মাসখানিক হলো। মাসখানেক হলো। ডাক্তার ওষুধ খাচ্ছে, আপনাকে এই নামটাই সেদিনে দেখলাম, টিভিতে দেখছিলাম যে উনি একটা কথা বলে চলেছে, কি পাতা জানি তো বলতে হলে কেটে গেল, বলে আবার সামনের সপ্তাহে বসবো, তাই আমি আজকে পেলাম। অনেকক্ষণ তো বসে আছি টিভিতে। দেখুন, মেন জিনিস হচ্ছে আপনি শুনতে থাকুন, আপনাকে বলে শুনতে দিচ্ছি থাকুন, ফোন ছেড়ে যে বলছি। এই যে আপনার টানের প্রবলেমটা আসছে, আপনাকে সাময়িক কিছু সময়ের জন্য হয়তো কোনো রকম টিপস আমরা ঘরোলা দিই। তাতে কি হয়, কিছুদিন হয়তো, কারণ আপনি তো দুম করে আসতে পারছেন না, কিছুদিন সেটাকে ঠিক রাখলো। কিন্তু এই শ্বাসকষ্ট যদি আপনার হতে থাকে ডে বাই ডে, তাহলে জানবেন আপনার দুটো প্রবলেম আসতে পারে। এক হচ্ছে অ্যালার্জিক কোনো রিয়াকশান আপনার হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার চেস্টে কোনো রকম ইনফেকশান হয়, সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তো প্রথমত আপনাকে বলবো, আগে আপনি কনফার্ম হন যে আপনার রোগটা কী আছে, তার জন্য কিছু টেস্ট আছে সেটা করান। তারপর আসবেন যেটা টিপস। আমরা টিপস কখন বলি, যে একটা সাময়িক সময়ের জন্য সেটাকে রাখার জন্য এবং ট্রিটমেন্টের পর। কিন্তু একটা রোগ নিয়ে সবসময় সিরিয়াস থাকতে হবে। এই যে আপনার হাঁপানির প্রবলেম, এটা যদি ইনফেকশান থাকে, সেটা যদি ডে বাই ডে বাড়তে থাকে, এখন শুধু সকালে হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সারাক্ষণই থাকছে। তো আপনি ইমিডিয়েট একটা চেস্টের এক্সরে করান, আর আপনি একটা অ্যালার্জির একটা রিপোর্ট করান।
আর যদি মনে হচ্ছে যে হ্যাঁ আপনি কি করবেন গাইডলাইন আপনি ঠিকঠাক পাচ্ছেন না, নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগরে আমি এই সামনেই থাকবো, সেখানেতে আসুন, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কিভাবে আসতে হবে বা কোথায় আসতে হবে, সেখানে এসে একবার দেখান, আপনাকে সম্পূর্ণভাবে গাইডলাইন দিয়ে দেবো। আপনি বললেন মাসখানেক ধরে আপনি এই রোগে ভুগছেন, তো 28 তারিখ 28 ডিসেম্বর, 28শে ডিসেম্বর কৃষ্ণনগরে চেম্বার রয়েছে এনবিপি, এবং ডক্টর অয়ন হালদার নিজেই থাকছেন সেখানে, যেটা ডাক্তারবাবু বললেন উনি নিজে থাকছেন। তো আপনি যদি এর উপর কোনো ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টস নিয়ে আপনি একটুখানি যোগাযোগ করতে পারেন। আমি একটুখানি চেম্বার্স বলে দিই, যেহেতু আলোচনায় আমরা ছিলাম। হেড অফিসের কথা বলছিলাম, এনবিপি হেড অফিস হচ্ছে মধ্যমগ্রামে। কলকাতায় যে চেম্বার্স রয়েছে তা হচ্ছে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর। হাওড়ায় চেম্বার রয়েছে শিবপুর, বালিটিকুড়ি বাজারে রয়েছে চেম্বার, বেলুড়ে চেম্বার রয়েছে অবশ্যই। এছাড়া বাইরের চেম্বার বলছি, আপনারা নোট করবেন, আগামীকাল 27 ডিসেম্বর খড়গপুর চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 27 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 27 ডিসেম্বর মানে আগামীকাল শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। আগামীকাল 27 বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 28 ডিসেম্বর 28শে ডিসেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 28 ডিসেম্বর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 28 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 30 ডিসেম্বর 30শে ডিসেম্বর হেরিয়াতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 2nd জানুয়ারি 2026 আরামবাগে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 2nd জানুয়ারি ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 3rd জানুয়ারি আসানসোল চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 3rd জানুয়ারি বর্ধমানে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 3rd জানুয়ারি বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 3rd জানুয়ারি মালদাতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। আর 3rd জানুয়ারি দুর্গাপুরে চেম্বার রয়েছে, আর 3rd জানুয়ারি দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 3rd জানুয়ারি কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস খান। 4th জানুয়ারি পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 4th জানুয়ারি কোচবিহার থাকছেন ডক্টর এস খান। 4th জানুয়ারি বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 5th জানুয়ারি ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 8th জানুয়ারি 8ই জানুয়ারি বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 11th জানুয়ারি গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 12th জানুয়ারি 12ই জানুয়ারি ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল। 12th জানুয়ারি হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 জানুয়ারি রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 17 জানুয়ারি 17ই জানুয়ারি আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। তার পরের দিন 18 জানুয়ারি শিলচর থাকছেন ডক্টর বি শর্মা। 25 জানুয়ারি 25শে জানুয়ারি আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর বি শর্মা। প্রত্যেকটি বাইরের চেম্বার বা এখানকার চেম্বারে যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার তা হচ্ছে 9830235527, 9830235537। এই দুটি হেল্পলাইনে অবশ্যই আপনারা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। ফিরবো আমরা আবার আলোচনাতে। একটা ফোন নিয়ে আমরা আসবো, কোনো বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ দিদি, আমার আপনি কে বলছেন? আপনার নাম বলুন। নাম? আমি গঙ্গাসাগর থেকে সুখদেব শীত বলছি। বয়স আপনার? বয়স 45। বলুন এবার সমস্যা। আমি সকালে উঠে পাটা থাবালে ডান পায়ের গোড়ালির নিচটা ব্যথা। আচ্ছা, শুধু কি সকালবেলায় উঠলেই ব্যথাটা হয় না পরবর্তী ক্ষেত্রে হাঁটাচলা করলেও হয়? পা তুলে রাখার পর সারাদিন যখন তখন পাটা ফেললে গোড়ালিটা ব্যথা হয়। গোড়ালিতেই শুধু ব্যথা হয় তো? হ্যাঁ। তো এর জন্য কি কোনো রকম এক্সরে বা কিছু করিয়েছেন? না না। ঠিক আছে, দেখুন গোড়ালি ব্যথা শুনতে থাকুন, বলে দিচ্ছি। গোড়ালির যে প্রবলেমটা বললেন সকালবেলা, এর সিমটম কিছু কিছু থাকে দুটো রোগের ক্ষেত্রে। একটা হচ্ছে ইউরিক অ্যাসিড যদি বাড়ে আমাদের শরীরে, সেখান থেকে একটা গোড়ালিতে পেন হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের গোড়ালির হাড় বাড়ে। এবার দেখতে হবে যে আপনি সারাক্ষণই হাঁটাচলা করলেই আপনার ব্যথাটা হচ্ছে কি না, না আপনার পার্টিকুলারলি কোনো একটা সময় হচ্ছে। এই দুটোকে ডায়াগনোসিসের মধ্যে আসতে গেলে আপনাকে কিছু রিপোর্টস করতে হবে, কারণ এই দুটো কারণেই হয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের একটা টেস্ট করতে হবে, আর তার সাথে সাথে গোড়ালির একটা এক্সরে করতে হবে। এই দুটো করে আপনি একবার হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। কারণ দুটো রোগই যদি হয়, এই দুটো রোগই কিন্তু বড় রোগ। ইউরিক অ্যাসিড যদি বাড়তে থাকে সেখান থেকে কিন্তু কিডনির ওপরে তো এফেক্ট করতে পারে। আর যদি গোড়ালির হাড় বাড়তে থাকে, এখন তো আপনার জাস্ট শুধু হাঁটলে ব্যথা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে এমনি বসে যখন থাকবেন বা হালকা কোনো রকম কিছুর ওপর পা দিলেও সেখানেতে খুব পেন অনুভব হবে। তো সেটাকে বাড়তে না দিয়ে আগে জেনে নিন যে আপনার রোগটা কী।
তার জন্য এই দুটো টেস্ট করান আর হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে। যাই হোক, আমরা আলোচনায় আবার ফিরবো এই পার্কিনসনে। আমরা বলছিলাম যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে কি আছে। আর একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ভদ্রেশ্বর থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম ঝর্ণা দেবনাথ, আমার বয়স 62 এরকম হবে। আচ্ছা, বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমার অনেক দিন আগে, আমার 40-42 বছর আগে আমার প্রথম বাচ্চা হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন আমার অজ্ঞানের ওপরে হসপিটালে 2 মাস ছিলাম। এবার অনেক ইঞ্জেকশন করেছে, করতে ইঞ্জেকশন সিলাইন অনেক করতে ভিতরে ওটা বলের মতন হয়ে গেছিল। এতদিন আমি ওটা বুঝতে পারিনি, ওই মাঝে ব্যথা করছে। এখন সেটা হচ্ছে বাইরের দিকে, সেটা হচ্ছে একটা টিউমারের মতন ছোট বেরিয়ে এসছে। তারপরে থেকে এখন পা শিরা টান্ড হচ্ছে আর মাজাটা খুব ব্যথা করছে। আচ্ছা, তো এর জন্য কি কোনো রকম রিপোর্ট বা কোনো রকম ডক্টর কি দেখান? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি অনেক। আচ্ছা, মানে ওষুধ খাচ্ছেন কিন্তু ওইটা একই অবস্থাতে আছে? হ্যাঁ, একই অবস্থাতে আছে। দেখুন, মেন জিনিস হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো এইটা আপনার একটু প্রিভিয়াস হিস্ট্রি যেগুলো আছে বা রিপোর্টস যেগুলো আছে সেগুলো একবার চেক করার প্রয়োজন আছে। কারণ যদি এরকম টিউমার যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে অন্যদিকেও টার্ন করতে পারে। তো এইটা আপনার প্রিভিয়াস রিপোর্টগুলো দেখার পর কিন্তু বলতে পারবো। আর এছাড়া আপনাকে কারেন্ট কিছু রিপোর্টও করতে হবে, দেখতে হবে টিউমারটা আপনার ভালোর দিকে আছে না খারাপের দিকে আছে। সেইটা দেখার পরই কিন্তু আপনাকে অ্যাডভাইসটা করতে পারবো। হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু সলিউশনটা আসার আগে আমাদেরকে পার্টিকুলারলিভাবে ডায়াগনোস্ট করতে হবে যে এই টিউমারটা নর্মাল টিউমার না, এটা খারাপের দিকে গেছে। তার জন্য আপনাকে একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনি ফোন করুন হেল্পলাইন নাম্বারে, আপনার কাছে যে চেম্বার হবে সেখানে একবার আসুন, আমরা একবার দেখে নিই আপনার হিস্ট্রিগুলো, তারপরে গাইড করে দেবো কী করলে আপনি সুস্থ হবেন। তবে ফেলে রাখাটা কখনোই বুদ্ধিমানের কাজ না। কারণ যতদিন আপনারা ভাবছেন বা আপনি ভাবতে পারেন যে ঠিক আছে আর কদিন যাক, তারপরে আমরা দেখে নেবো, যোগাযোগ করবো, এটাতে কি হয়, আমাদের যত ইগনোর করা হয় আমার মনে হয় রোগটা আরও বেশি পেয়ে বসে। এটা যে কোনো রকম রোগের ক্ষেত্রেই, একটা সাধারণ যদি আর্থারাইটিসও ধরি কিংবা যদি কিডনির প্রবলেমও ধরি, আবার যদি এই টিউমারের মতো প্রবলেমও ধরি, আমরা যদি শুরুতেই হয়, কিংবা আজকের যেটা টপিক পার্কিনসনের ক্ষেত্রে, আমরা যদি শুরুতেই একটু সচেতন হয়ে যাই যে হ্যাঁ আমার শরীরের কিছু প্রবলেম হচ্ছে, মানে আমাদের শরীরের কোনো না কোনো তো প্রবলেম আসছে, আমার ব্যথা হচ্ছে মানে কোথাও না কোথাও তো প্রবলেমের জন্য ব্যথা হচ্ছে। এই যে আমরা হাঁটতে পারছি না, হাত কাঁপছে, তাহলে কোথাও না কোথাও তো নার্ভের প্রবলেম আসছে। তো এই সমস্ত জিনিসগুলোকে ফেলে না রেখে, বিশেষ করে টিউমার ফেলে না রেখে যদি শুরুতেই আমাদেরকে দেখে নিতে হয় যে হ্যাঁ এটা খারাপের দিকে যাচ্ছে কি না, বা এই যে ব্যথা যন্ত্রণা আসছে সেটার পেছনে তো অন্য কোনো রোগ আসছে কি না। অনেক সময় কি হয়, এই সাধারণ গ্যাস অ্যাসিডিটি, এই গ্যাস অ্যাসিডিটিকে আমরা নর্মালভাবে নিই, যখনই হচ্ছে তখন ওষুধ খাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে ভালো থাকছি, ওটাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই যে গ্যাস অ্যাসিডিটি, এটা কিন্তু রোগ নয়, এটা একটা রোগের সিমটম, কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি সিমটমের। এর পেছনে কারণ হচ্ছে লিভার নালে স্টমাক, নয় লিভারের কোনো রকম প্রবলেম আসছে, কারণ সেখান থেকে বাইল বেরোচ্ছে না বলে ডাইজেস্টিভ হ্যাম্পার হচ্ছে। তো লিভার যদি আস্তে আস্তে খারাপের দিকে যায়, একটা গ্যাস অম্বল থেকে অনেক বড় রোগ আছে সেখানে। ঠিক সেরকম সেম ব্যাপার স্টমাক, সেখানে তো হয়তো আলসার ফর্মেশন হচ্ছে, একটা সময় আলসার ফর্মেশন হতে হতে আমরা খাচ্ছি গ্যাসের ওষুধ, কিন্তু ওখানেতে হচ্ছে আলসার ফর্মেশন। তো সেখান থেকে দেখা যাবে যে আস্তে আস্তে হয়তো ব্লিডিং শুরু হয়ে গেল, সেটা ভমিটিংয়ের সাথেও হতে পারে, ল্যাট্রিনের সাথেও হতে পারে। তো এই যে একটা ছোট জিনিসকে আমরা বড়োর দিকে নিয়ে যাচ্ছি, তার পেছনে কিন্তু দায়ী আমরাই। একদম, আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মৃদুল বলছি। কোথা থেকে? কোথা থেকে? ক্যালকাটা 57। আচ্ছা, বয়স? আমার বয়স 75। বলুন কি প্রশ্ন? আমার সুগার আছে, হ্যাঁ, কিন্তু আমি হাঁটতে গেলে পায়ের তলায় সবসময় জল আছে মনে হয়। পা কাঁপে? পায়ের তলায় হ্যাঁ, সবসময় জল জল পড়ে আছে। আচ্ছা, কোন রকম জ্বালা ভাব করে? না, জ্বালা ভাব করে না, পা শুলে পারে পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, সুগার কত? সুগার কি কন্ট্রোলে থাকে? সুগার ইনসুলিন নিতে হচ্ছে 6 আর 10।
আচ্ছা, তা ইনসুলিন নিয়েও কি কন্ট্রোলে থাকে? হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনতে বলে থাকুন দিচ্ছি আপনি, আপনাকে। হ্যাঁ। এই যে প্রবলেমটা, উনি ইনসুলিন এখন নিচ্ছেন মানে উনি অনেক দিন ধরে সুগারের জন্য ট্রিটমেন্ট করছেন। তো লং টাইম সুগার যদি থাকে, আমরা জানি যে এটা হচ্ছে সাইলেন্ট কিলার। তো আমাদের বিভিন্ন অর্গানের ওপরেতে এটার এফেক্ট করে। ঠিক ওনার ক্ষেত্রে বলবো, ওনার যেটা এফেক্ট করেছে সেটা হচ্ছে নার্ভের ওপরে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ডায়াবেটিক নিউরোপ্যাথির আমরা অনেক সময় শুনেছি নাম, তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি হয়, তার একটা লক্ষণ যখন স্টার্টিং হয় এই প্রবলেমগুলো আসে। মনে হয় একটা জল জল ভাব সারাক্ষণ হয়ে আছে, কিংবা জ্বালা ভাব হচ্ছে, কিংবা ওখানকার যে আমাদের কাপ মাসেল সেটা একদম শক্ত হয়ে যাচ্ছে। তো ওনার ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্সটা খুব বেশি। তো যদি ডায়াবেটিক নিউরোপ্যাথিও হয়, সেটা কিন্তু খুবই খারাপ জিনিস। এটাকে এখানেতেই আপনি ট্রিটমেন্ট করে নিন। যে সিমটম বললেন এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এখানে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করাতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদম। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অসীম কুণ্ডু বলছি বাবুলিয়াটির থেকে। বয়স? বয়স আপনার 73 কি 72। বলুন, কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা, আমি ধরেন আমার ডানাটু আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হয়েছে প্রায় 30 বছর আগে, সেটা এখন কটকটাও যায়। আর বা হাঁটুটা ও হয়েছে, সেটা ব্যথাটা বেশি বা হাঁটুটা। আর ডানাটুর যে পুরনো আর্থ্রাইটিস, ওটা কিন্তু ব্যথাটা নেই, কিন্তু কটকটাও যায়। এখন ঘটনা হচ্ছে, আমি তো বড় বড় ডাক্তার দেখিয়েছি, অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন, হ্যাঁ সবাই আপনার চিকিৎসা করেছে। আমি নর্মাল পজিশনে আছি, কিন্তু আপনার ডাক্তারবাবুর কাছে আমার এইটুকুই জিজ্ঞাসা, ডাক্তারবাবু এই আমি আয়ুর্বেদিক কোনোদিন জীবনে করিনি, এই আয়ুর্বেদিকে কি ওই যে হাড় খেয়ে গেছে বলছে, এক্সরে প্লেটে করা হয়েছে যে হাড় খেয়ে গেছে, কার্টিলেজ খেয়ে গেছে, এটা কি আপনাদের আয়ুর্বেদিক মেডিসিনে কি ওই হাড় আবার নতুন করে রিপেয়ার সম্ভব? এটা কিন্তু আমাকে, আমার খুব উৎসুক জানার জন্য, তলে আমি আবার এটা ট্রিটমেন্ট আপনার আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আর্থারাইটিস, আপনি ম্যাক্সিমাম দেখবেন এই যে বলছেন আমার এতদিনের, কিন্তু আমার এখনও আছে। সেটা কি কারণের জন্য? নিউ করে নয়, বাঁ দিকে হচ্ছে। যদি আমরা প্রপার লাইন অফ ট্রিটমেন্ট ঠিক থাকে, তাহলে এখনও থাকবেটা কেন? এখনও তার জন্য আওয়াজ হবে কেন? দেখুন, মেনলি যেটা আপনি করছেন সেটা হচ্ছে আপনি ক্যালসিয়াম নালে পেনকিলার খাচ্ছেন, সাময়িকভাবে আপনার ব্যথা যন্ত্রণাটা ভালো থাকছে, আপনি ভাবছেন যে আপনি সুস্থ হচ্ছেন, কিন্তু ভেতরে আর্থারাইটিসের যে ক্ষয়, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করলেন যে যেটা ক্ষয়ে গেছে সেটা কখনো ঠিক হবে কি না। দেখুন, যে আপনাকে বলবে যে যেটা ক্ষয়ে গেছে সেটা আবার ফেরত আসবেন, জানবেন সে একদম মিথ্যে কথা বলছে। কারণ যেটা ক্ষয়ে গেছে সেটাকে ফেরানো যায় না, কিন্তু ফার্দার যাতে আপনার ক্ষয় না হয় সেই জায়গাটা কিন্তু তৈরি করা যায়। আর যখনই ফার্দার ক্ষয়টাকে আটকানো যাবে, তখনই কিন্তু আপনি সুস্থ হবেন। এখন আপনার ব্যথা আছে মানে আপনি কিন্তু সুস্থ নন। হ্যাঁ, অবশ্যই আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, কোনো রকম সার্জারিতে যাওয়ার প্রয়োজন নেই। আর্থারাইটিসের খুব ভালো ট্রিটমেন্ট আছে, এবং সেটা পার্মানেন্ট সলিউশন আছে, যেটা আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনি আসুন, ডেফিনেটলি লাভ পাবেন। আবারও বলে রাখি, এনডিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে রয়েছে, কলকাতায় হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, হাওড়ায় শিবপুর, বালিটিকুড়ি বাজার, বেলুরে চেম্বার রয়েছে। আগামীকাল খড়গপুর চেম্বারে ডক্টর বি শর্মা থাকছেন, আগামীকাল শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল, আগামীকাল বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। সুতরাং অবশ্যই 9830235527 9830235537 আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।